হ্যালো স্টুডেন্ট, আজ আমরা শুরু করবো তড়িৎ বিভব। তড়িৎ বিভব এমসিকিউ ছায়া প্রকাশনী বইয়ের 122 পাতায় আছে। কি আছে? তড়িৎ বিভব পার্ট 1। আজ আমরা মোটামুটি 13টা মতো অঙ্ক করব। কি বলেছে প্রথম অঙ্কে? বলছে একটা সুষম তড়িৎ ক্ষেত্রের 3টি বিন্দু এ বি সি, যে তড়িৎ ক্ষেত্রকে আমরা ই দিয়ে ডিনোট করছি, তড়িৎ ক্ষেত্রকে কি দিয়ে ডিনোট করছি? এ দিয়ে। তো সেই সুষম তড়িৎ ক্ষেত্রের 3টে বিন্দু এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু। সি বিন্দুতে বলছে তড়িৎ বিভবের মানটা কি হবে। তো তড়িৎ বিভবের সংজ্ঞা কি বলে আমাদের? যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, মনে করি এটা একটা তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা যদি একটা আধানকে এই বিন্দু থেকে এই বিন্দুতে আনতে চাই, তাহলে আমাদের যে পরিমাণ কার্য করতে হবে, একটা একক ধনাত্মক আধানকে আমাদের আনতে গেলে যে পরিমাণ কার্য করতে, তাকে আমরা বলি বিভব। তো আমরা যদি একটা একক ধনাত্মক আধান এরকম কোনো একটা জায়গায় যদি আমরা একটা একক ধনাত্মক আধানকে রাখি, যে তড়িৎ ক্ষেত্রের এই পাশে কোনো একটা বিন্দুতে আমরা একক ধনাত্মক, তড়িৎ ক্ষেত্র এদিকেও আছে, তো এখানে কোনো একটা জায়গাতে আমরা একটা একক ধনাত্মক আধানকে রাখলাম। তো সে আধানটা আমাদের এই বিন্দুতে নিয়ে আসতে যা কার্য করতে হবে, সে আধানটা বি বিন্দুতে নিয়ে গেলে যতটা কার্য করতে হবে, সি বিন্দুতে নিয়ে গেলে যতটা কার্য করতে হবে। তো দেখো, আমাদের যত বেশি দূরত্ব আমরা অতিক্রম করবো, তত আমাদের বেশি পরিমাণে কার্য করতে হবে। হিসেব তো তাই বলে যে আমাদের এই বিন্দু থেকে আমরা যদি আমরা এই বিন্দুতে যতটা কার্য করতে হবে, অর্থাৎ আমি যদি ধরলাম W1 পরিমাণ কার্য করতে হবে, তাহলে আমি যদি বি বিন্দুতে যাই আমার বেশি পরিমাণে কার্য করতে হবে। W2 ধরলাম, আর যদি সি বিন্দুতে W3 পরিমাণ কার্য করতে হবে। এর মধ্যে আমাদের সব থেকে বেশি কাজ করতে হবে কোথায়? যত বেশি দূরত্বে যাবো আমরা এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে সবচেয়ে দূরে আছে কি? বি বিন্দু। তাই বলছে আমরা এই বিন্দু থেকে এই বিন্দু, তত W2 এখানে কিন্তু সব থেকে বড়, W2 সব থেকে বড়, তারপরে হচ্ছে W3, তারপরে হচ্ছে W1। একই রকম ভাবে আমাদের তড়িৎ ক্ষেত্র থেকে যে বিন্দু যত দূরে থাকবে, তার ক্ষেত্রে কিন্তু একটা শর্টকাট এটাই করা হয়, তড়িৎ ক্ষেত্র থেকে যে বিন্দু যত দূরে থাকবে তার কিন্তু তড়িৎ বিভবের মান তত বেশি হবে, কারণ সেক্ষেত্রে আমাদের কৃতগজের মানটা কি হয়? অনেক বেশি হয়। ওকে, তো এই জন্যই কিন্তু কি হবে, এই বিন্দুর ক্ষেত্রে বলছে যে 3টে বিভব বলে দিয়েছে। এখন বলছে কোন বিন্দুতে তড়িৎ বিভবের মান সর্বোচ্চ হবে। তো অবশ্যই বিভিন্ন তড়িৎ বিভবের মান সর্বোচ্চ হবে, কারণ এখানে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে কার্য করতে হচ্ছে। আর যেখানে সব থেকে বেশি কার্য করতে হবে, W V, তাহলে এখানে যদি V2 হয়, এটা যদি V3 হয়, এটা যদি V1 হয়, তার মানে আমাদের কোনটাই কাজ করতে হচ্ছে? আমাদের V2, অর্থাৎ বি বিন্দুর জন্য যে বিভবটা আসছে, অর্থাৎ বি বিন্দুতে সর্বোচ্চ মান কিন্তু পাওয়া যাবে, অর্থাৎ বি বিন্দুতে কিন্তু সর্বোচ্চ হবে, অর্থাৎ বি বিন্দুতে কি হবে? সর্বোচ্চ। বি বিন্দুতে বিভব কি হবে? বি বিন্দুতে বিভব হবে সর্বোচ্চ, ম্যাক্সিমাম। এটা হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 1। তো এটা উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে আমাদের বি বিন্দুতে সর্বোচ্চ। অর্থাৎ আমরা শর্টকাটে কিভাবে করবো বললাম? আমরা শর্টকাটে এটা এইভাবে করতে পারি যে বিন্দু যত দূরত্ব বেশি থাকবে, তড়িৎ ক্ষেত্র থেকে যে বিন্দু যত বেশি দূরত্বে থাকবে, সেই বিন্দু তত বেশি কি? সেই বিন্দুতে তড়িৎ বিভবের মান তত বেশি হবে। ওকে, তারপরে কি বলেছে যে 1 ভোল্ট সমান কত স্টার্ট ভোল্টের? 1 ভোল্ট স্টার্ট ভোল্টের সংখ্যা কত? আমরা জানি 1 ভোল্ট, 1 স্টার্ট ভোল্ট সমান 1 বাই, ভুল লিখলাম এটা, 1 ভোল্ট সমান 1 বাই 300 স্টার্ট ভোল্ট। 1 ভোল্ট সমান 1 বাই 300 স্টার্ট ভোল্ট। 1 ভোল্ট সমান 1 বাই 300 স্টার্ট ভোল্ট। অ্যাকচুয়ালি এটা কিন্তু এটা ব্যতিক্রম। আমরা জানি এটা এসআই একক, এটা হচ্ছে সিজিএস একক, এটা আমরা জানি। কিন্তু অ্যাকচুয়ালি এখানে যেটা হয় সেটা হলো হচ্ছে আমার সিজিএস এককটা কি হয়? বেসিক্যালি যেটা হয় যে এসআই একক বড় হয় সিজিএস এককের থেকে। যেমন 1 কেজি বড় 1 গ্রামের থেকে, এটা ভরের ক্ষেত্রে। তখন এটা হচ্ছে এসআই একক ছিল, এটা সিজিএস একক ছিল, সেখানে দেখলাম এসআই একক বড় হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে সিজিএস একক বড় হয় এসআই এককের থেকে। কোন গুণ করে দাও, তাহলে 300 ভোল্ট সমান কিন্তু 1 স্টার্ট ভোল্ট। এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। 300 ভোল্ট সমান 1 স্টার্ট ভোল্ট, যদি কোনো গুণ করে দিই, তাই তো? তাহলে একটা স্টার্ট ভোল্ট সমান 300 ভোল্টের সমান 1 স্টার্ট ভোল্ট। তো এখানে যে সিজিএস ইউনিটটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি বড় হচ্ছে, এবং এসআই যে ইউনিটটা সেটা কিন্তু ছোট হচ্ছে। ওকে, তো এটা আমাদের উত্তর কি হবে তাহলে? 1 ভোল্ট স্টার্ট ভোল্টের সংখ্যা কত? তাহলে 1/300 হবে এটা উত্তর। তো অপশন বি হচ্ছে 1/300 লিখেছি আমরা এখানে। তো উত্তর হচ্ছে বি, অপশন বি হচ্ছে সঠিক আনসার। তারপরে 3 নম্বরে কি বলেছে? 3 নম্বরে বলছে নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলছে? একটা লম্বা
ফাঁপা বৃত্তাকার ব্যাসের একটা পরিবাহী চোঙের বৃত্তাকার ব্যাসের একটা পরিবাহী চোঙ আমরা নিয়েছি এখানে। তো পরিবাহী চোঙের অভ্যন্তরে সমাক্ষীয়ভাবে অপর একটা লম্বা ফাঁপা পরিবাহী চোঙকে রাখা হয়েছে। উভয় চোঙই প্রাথমিকভাবে তড়িৎ নিরপেক্ষ। কি বলা হয়েছে? একটা লম্বা ফাঁপা বৃত্তাকার ব্যাসের একটা পরিবাহী চোঙের অভ্যন্তরে আর একটা চোঙ রাখা হয়েছে। এই যে বড় বৃত্তাকার চোঙ আছে, তার অভ্যন্তরে একটা ছোট বৃত্তাকার চোঙ রাখা হয়েছে। দুটোই ফাঁপা, কিন্তু সমাক্ষীয়ভাবে, অর্থাৎ এদের রক্ষ কিন্তু একটাই, সমাক্ষীয়ভাবে রাখা হয়েছে। এখন বলছে রাখা হয়েছে। এখন বলছে উভয় চোঙই প্রাথমিকভাবে তড়িৎ নিরপেক্ষ। এখন প্রাথমিক অবস্থায় উভয় চোঙই তড়িৎ নিরপেক্ষ আছে। এখন অপশন এতে বলছে যখন অভ্যন্তরীণ চোঙটি থেকে আধান ঘনত্ব সৃষ্টি করা হয় তখন অভ্যন্তরীণ চোঙে আধান ঘনত্ব দেওয়া হচ্ছে। তো অভ্যন্তরে যদি আধান ঘনত্ব দিই আমরা, তাহলে এখানে সব পজিটিভ আধান চলে আসছে। মনে করো আমরা এখানে পজিটিভ আধান দিলাম। তো যদি পজিটিভ আধান দিই তাহলে কি হবে? এখানেও পজিটিভ আধান দিচ্ছি। তো কি হবে যে বলছে যখন অভ্যন্তরীণ চোঙটিতে একটি আধান ঘনত্ব সৃষ্টি করা যায় তখন কি হয়? চোঙ দুটির মধ্যে একটা বিভব প্রভেদ সৃষ্টি হয়। যখন চোঙ দুটির মধ্যে, অর্থাৎ এই চোঙ এবং বাইরের চোঙের মধ্যে বিভব প্রভেদ সৃষ্টি হবে। তো সেন্টারতে আমি যদি এখানে বিভব দেখি যে এই বিন্দুর ক্ষেত্রে, অর্থাৎ এই চোঙের ভিতরের চোঙের ক্ষেত্রে এখান থেকে দূরত্ব যদি R1 হয় এবং এইখান থেকে বাইরের চোঙের দূরত্ব, এখান থেকে এইটুকু দূরত্ব যদি R1 হয় এবং এখান থেকে বাইরেটার দূরত্ব যদি R2 হয়, তাহলে কি হবে? অর্থাৎ এখান থেকে যেটা হবে যে ভিতরের চোঙটিতে যদি আমরা আধান দিই তাহলে তার বিভব যদি V1 হয়, R1 এর জন্য কি হবে? অপশন এটাকে আমরা বলছি R1 এর জন্য যদি বিভবটা V1 হয় তাহলে R2 এর জন্য কি হবে? তার বাইরের দিকে না, তাহলে এর জন্য বাইরের দিকে কি হয়? বিভব চেঞ্জ হয়, তাহলে V2 হবে। বাইরের দিকে হলে বিভব বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা জানি যে বিভবটা কি হয়? ব্যাসার্ধ বৃদ্ধির সাথে সাথে বিভব হ্রাস পায়। বিভব কি হয়? ব্যাসার্ধ বৃদ্ধির সাথে সাথে ব্যাসার্ধ কি হয়? ব্যাসার্ধ বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে? ব্যাসার্ধ বৃদ্ধির সাথে সাথে বিভব, ব্যাসার্ধ বৃদ্ধির সাথে সাথে কি হয়? সাথে সাথে বিভব, ব্যাসার্ধ বৃদ্ধির সাথে সাথে বিভব কি হয়? হ্রাস পায়। ব্যাসার্ধ বৃদ্ধির সাথে সাথে বিভবটা কি হয়? হ্রাস পায়। অর্থাৎ এখান থেকে R1 এর ক্ষেত্রে যদি V1 হয় বিভবটা, আর এই ক্ষেত্রে যদি V2 হয় বিভব বাইরের ক্ষেত্রে, তাহলে অবশ্যই কিন্তু কি হবে? অবশ্যই V1 আর V2 নট ইকুয়াল, অর্থাৎ দুটো সমান তো কখনোই হবে না। অর্থাৎ এদের মধ্যে একটা বিভব প্রভেদ থাকবে। অবশ্যই এখানে একটা বিভব প্রভেদ, অবশ্যই এখানে একটা কি থাকবে? বিভব প্রভেদ, কিন্তু অবশ্যই এখানে বিভব প্রভেদ থাকবে। যেখানে বলা হচ্ছে V1 এর ব্যাসার্ধ যেহেতু বৃদ্ধি হচ্ছে, R2 মানটা বড়, এখানে আমরা জানি যে R2 মানটা কি হয়? R2 মানটা বড় R1 এর থেকে, তাই এক্ষেত্রে V1 বড় হবে V2 এর থেকে। V1 বড় হবে V2 এর থেকে। ওকে, কারণ ব্যাসার্ধ এবং বিভব একে অপরের ব্যস্ত অনুপাতে আছে। অর্থাৎ আমরা জানি কি V is equal to Q by R, যদি আধান হচ্ছে একই থাকে তাহলে V প্রপোর্শনাল 1 by R। অর্থাৎ ব্যাসার্ধ বৃদ্ধির সাথে সাথে বিভব তো অবশ্যই হ্রাস পায়। তো সেই মতো আমরা বলতে পারি যেখানে এটা R1, এটা হচ্ছে R2, তার মানে কি হচ্ছে? তার মানে এখানে R2 যেহেতু বড় R1 এর থেকে, তাই V1 বড় হবে V2 এর থেকে। ক্লিয়ার হলো? তো এটা ছিল আমাদের অপশন এতে। অর্থাৎ এখানে তো একটা অবশ্যই বিভব প্রভেদ সৃষ্টি হচ্ছে, V1 মাইনাস V2, অর্থাৎ বিভব প্রভেদ এখানে একটা অবশ্যই সৃষ্টি হচ্ছে অপশন এতে। অপশন এতে তাহলে অবশ্যই কি হচ্ছে? এখানে আমরা দেখতে পেলাম যে V1 বড় V2 এর থেকে, তাহলে V1 মাইনাস V2, আমাদের অপশন এতে কিন্তু বিভব প্রভেদ সৃষ্টি হচ্ছে। যখন অভ্যন্তরীণ চোঙটিতে একটা আধান ঘনত্ব সৃষ্টি করা হয় তখন চোঙ দুটির মধ্যে একটা বিভব প্রভেদ সৃষ্টি হয়। অপশন এ হচ্ছে সঠিক। অপশন এ বলছে সঠিক। এখন বলছে অপশন বি এবং সিটাও আমরা একটু দেখি যে অপশন বি এবং সি কি বলছে। অপশন বি এবং সি বলছে, আচ্ছা একটু মুছে দিই তাহলে। অপশন বি এবং সি কি বলছে? অপশন বি এবং সি, তো অপশন বি এবং সি তে বলছে যে যখন বাইরের চোঙটিতে আধান ঘনত্ব সৃষ্টি করা হয় তখন চোঙ দুটির মধ্যে একটা বিভব প্রভেদ সৃষ্টি হয়। বাইরের চোঙে যদি আমরা আধান ঘনত্ব সৃষ্টি করি তাহলে কি হয়? বাইরের চোঙে যদি আমরা আধান ঘনত্ব সৃষ্টি করি, বাইরের চোঙে, তো চলো বাইরের চোঙে আমরা আধান ঘনত্ব সৃষ্টি করে দেখি কি হয়। তো বাইরের চোঙে যদি আমরা আধান দিই, তাহলে বাইরের চোঙে আধান দিই, বাইরের চোঙে আধান দিচ্ছি, তাহলে বলছে বাইরের চোঙে আধান যদি দিই আমরা তাহলে কি হবে? বলছে যে তখন চোঙ দুটির মধ্যে বিভব প্রভেদ সৃষ্টি হয়। ওকে, তো বাইরের চোঙে আধান দিয়ে দিলাম। এই বাইরের চোঙে আধান দিলে বলছে চোঙ দুটির মধ্যে বিভব প্রভেদ সৃষ্টি হবে। তো কি হয়? আমরা কি জানি যে একটা অপশন বি এর ব্যাখ্যা করছি যে একটা যদি পরিবাহী নিই আমরা, সেই পরিবাহী কি হয়? পরিবাহীর অভ্যন্তরে যদি এই বিন্দুতে বিভব ভি হয় এবং এই বিন্দুতে বিভব অবশ্যই ভি হয়, তাহলে কিন্তু সেন্টারের বিভবটা, এই বিন্দুতে যদি বিভব ভি হয় তাহলে সেন্টারের বিভবটাও কিন্তু ভি হবে। কিন্তু এখানকার বিভব আর এই বিভবটা কিন্তু আলাদা হয়।
এখানকার বিভব এবং হচ্ছে বাইরের বিভব এবং ভিতরের বিভব অবশ্যই কিন্তু আলাদা হয়। কিন্তু কোনো একটা পরিবাহের ভিতরের বিভবটা সবসময় বাইরের থেকে ভিতরের দিকে আসলে বিভব সবসময় কিন্তু সেম থাকবে। তাই বলছে যে এখানে এই পরিবাহিতে যদি আদান দিই, তাহলে এই পরিবাহিতে যদি আমরা V2 বিভব পাই, আর এই পরিবাহিতে যদি আমরা এই অভ্যন্তরে যদি V1 বিভব পাই, সেক্ষেত্রে V1 সমান সমান কিন্তু V2 হবে, অর্থাৎ V1 আর V2 সমান হবে। কারণ আর অভ্যন্তরীণ বাইরে থেকে অভ্যন্তরীণ ভিতরের দিকে যাচ্ছি, অর্থাৎ এই দুই মাথায় যদি V2 বিভব থাকে, তাহলে ভিতরে অবশ্যই V2 বিভব থাকবে পরিবাহীর অভ্যন্তরে। তাহলে আমরা কি জানি যে পরিবাহীর অভ্যন্তরে কি হয়, পরিবাহীর অভ্যন্তরে কি হয়, বিভব সমান হয়। এটাকে আমরা সমবিভব বলি, বিভব সমান হয়। পরিবাহীর অভ্যন্তরে কি হয়, পরিবাহীর অভ্যন্তরের প্রতিটি বিন্দু পরিবাহীর অভ্যন্তরের প্রতিটি বিন্দুতে কি হয়, বিভবের মান সমান হয়। সেই জন্য কিন্তু কি হচ্ছে, V1 আর V2 সমান হয়ে যাচ্ছে বাইরের পক্ষে আধান দিলে। এটা তাহলে অপশন বি তাহলে আমাদের হচ্ছে না, বিভব পর্বের এখানে কোনো সৃষ্টি হচ্ছে না, কোনো বিভব পর্বের সৃষ্টি হচ্ছে না। 3 নম্বর কি বলেছে, যখন চোঙ দুটির মধ্যে অক্ষ বরাবর একটা সুষম রেখা আধান রাখা হয়, তখন চোঙ দুটির মধ্যে কোনো বিভব পর্বের সৃষ্টি হয় না। ওকে, দেখা যাক কি হয়। বলেছে যদি আমরা কি করব, যদি আমরা যে মাঝখানে সমাক্ষীয় যে অক্ষটা আছে, মাঝখানে সমাক্ষীয় অক্ষ আছে, ওই অক্ষ বরাবর যদি আমরা কোনো আধান রাখি, অক্ষ বরাবর যদি আমরা আধান রাখি, তাহলে বলছে কোনো বিভব পর্বের সৃষ্টি হবে না। অক্ষ বরাবর অর্থাৎ এই বরাবর যদি আমরা পজিটিভ আধান রাখি, অক্ষ বরাবর যদি আমরা পজিটিভ আধান রাখি, তাহলে বলছে কি হবে না, কোনো রকম কিন্তু বিভব পর্বের চোঙের কোনো রকম বিভব পর্বের সৃষ্টি হবে না। চলো দেখা যাক। বলছে যখন চোঙ দুটির অক্ষ বরাবর একটি সুষম সুষম রেখা বরাবর যদি আধান রাখা হয়, তখন চোঙ দুটির মধ্যে কোনো বিভব পর্বের সৃষ্টি হয় না। এখানে যদি আমরা আধান রাখি, তাহলে এর জন্য আমরা এই বিন্দুতে একটা V1 পাবো, আর এই বিন্দুতে বাইরের বিন্দুতে পাবো V2, এবং এখানে অবশ্যই এটা থেকে দূরে দিকে যাচ্ছে, অর্থাৎ আমাদের এখানে দূরত্ব যদি R1 হয় এবং এখানে দূরত্ব যদি R2 হয়, তাহলে অবশ্যই কি হবে, R1 এবং R2, অর্থাৎ এখান থেকে R1 এবং R2, অর্থাৎ এখানে বুঝতে পারছি আমরা R2 বড় R1 এর থেকে, তাহলে কি হবে, এখানে অবশ্যই একটা আধান থাকবে, এখানে V1 বড় হবে V2 এর থেকে, অর্থাৎ V1 মাইনাস V2, অর্থাৎ এখানে একটা অবশ্যই বিভব পর্বের থেকে যাবে। এখানে অবশ্যই কি থাকবে, একটা বিভব পর্বের থেকে যাবে, এখানে অবশ্যই কি হবে, একটা বিভব পর্বের থেকে যাবে। ওকে, তাহলে কি বলছে, এখানে অবশ্যই একটা বিভব পর্বের থেকে যাবে। তো এখানে প্রশ্নে কি বলেছিল, আমরা অপশন সি তে কি বলেছে, অপশন বি তো হয়নি, আমরা অপশন সি চেক করছি। তো অপশন সি তে আমরা কি দেখতে পাচ্ছি, অপশন সি তে দেখতে পাচ্ছি যখন চোঙ দুটির অক্ষ বরাবর একটা সুষম রেখা বরাবর আধান রাখা হচ্ছে, তখন চোঙ দুটির মধ্যে কোনো বিভব পর্বের সৃষ্টি হয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভব পর্বের সৃষ্টি হয়, তাহলে অপশন সি হচ্ছে ভুল আছে। তাহলে আমাদের লাস্ট অপশন কি বলেছে, আমাদের লাস্ট অপশন যেটা বলছে সেটা হলো, আমরা আগে যেগুলো করলাম সেগুলোই আমাদের লাগবে আবার। তো আমাদের লাস্ট অপশনে বলছে আমরা কি করবো, এবার পরিবাহের মাঝখান বরাবর নয়, এবার আমরা কি করছি, এবার বলছে একই আধান মতো উভয় চোঙে সৃষ্টি করা হলে চোঙ দুটির মধ্যে কোনো বিভব পর্বের সৃষ্টি হয় না। অর্থাৎ উভয় চোঙে যদি আমরা একই বিভব পর্বের সৃষ্টি করি, অর্থাৎ আমরা এখানেও পজিটিভ আধান দিচ্ছি এবং উভয় চোঙে অর্থাৎ দুটো চোঙে আমরা পজিটিভ আধান দিচ্ছি, দুটো চোঙে আমরা কি করছি, পজিটিভ আধান দিচ্ছি। তাহলে বলছে যদি আমি এক সাইডটা দেখছি, অবশ্যই একই ঘটনাই ঘটবে। যদি উভয় চোঙে আমরা পজিটিভ আধান দিই, তাহলে কি হচ্ছে, এই আধানগুলোর জন্য ভিতরের সব জায়গার বিভব সমান, কিন্তু এই আধানগুলোর জন্য বাইরের বিভব কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এখানে অবশ্যই একটা বিভব পর্বের থাকবে। কার জন্য, তো বাইরের আধানের জন্য কোনো রকম বিভব পর্বের থাকে না, আমরা আগে দেখেছি। বাইরের আধানের জন্য বাইরের আধান যে ত্রিটা থাকবে, বাইরের আধানের জন্য অভ্যন্তরের কোনো বিন্দুতে, মানে ভিতরের কোনো বিন্দুতে, চোঙের ভিতরের কোনো বিন্দুতে বিভব পর্বের থাকবে না, কোনো বিন্দুতে বিভব প্রভেদ থাকবে না। এটা আমরা তার ব্যাখ্যা আগেই করেছি, অপশন বি তে মেবি এটা করেছিলাম, থাকবে না। কিন্তু বলছে কিন্তু এই একই কারণের জন্য যদি ভিতরের পৃষ্ঠে আমরা আধান দিই, ভিতরের পৃষ্ঠে আধান যদি দিই আমরা, ভিতরের পৃষ্ঠে আধান দিলে
ভিতরের পৃষ্ঠে আধান দিলে কি হবে, ভিতরের পৃষ্ঠে আধান দিলে কি হয়, আধান দিলে কি হবে, বাইরের পৃষ্ঠে বাইরের পৃষ্ঠে বাইরের পৃষ্ঠে কিন্তু একটা বিভব প্রভেদ সৃষ্টি হবে, তা বিভব প্রভেদ থাকবে, বাইরের পৃষ্ঠে বিভব প্রভেদ থাকবে। অর্থাৎ আমরা আগেই বলেছি এই পৃষ্ঠের বিভব যদি ভি হয় বাইরের আধানের জন্য, আপাতত ভেতরটা বাদ দাও, বাইরের আধান যদি ভি হয় তাহলে ভিতরের পৃষ্ঠে ভি হবে। কিন্তু ভিতরের পৃষ্ঠে যদি ভি ওয়ান আধান হচ্ছে বিভব প্রভেদ তৈরি হয় এই ভেতরের আধানের জন্য, তাহলে বাইরের পৃষ্ঠে ভি টু হবে, এবং সেক্ষেত্রে একটা কিন্তু বিভব প্রভেদ থেকেই যাচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে, একটা বিভব প্রভেদ থেকে যাচ্ছে। কিন্তু এখানে কি বলেছে, অর্থাৎ কি বললাম, তাহলে বাইরের পৃষ্ঠে যে আধানটা দিয়েছি তার জন্য কি হচ্ছে, ভিতরের পৃষ্ঠে বিভবটা সেম থাকছে, কিন্তু ভিতরের পৃষ্ঠে যে আধানটা দিয়েছি তার জন্য বাইরের পৃষ্ঠে বিভব প্রভেদ থাকছে। অর্থাৎ আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি, তার মানে আমাদের ভিতরের পৃষ্ঠে আধানের জন্য কিন্তু একটা বিভব প্রভেদ এখানে থাকবে। দুই পৃষ্ঠে আধান দেয় না কেন আমরা, কিন্তু ভিতরের পৃষ্ঠে আধানের জন্য বাইরের পৃষ্ঠে একটা বিভব পার্থক্য থাকবে। কিন্তু এখানে কি বলেছে যে একই আধান ঘনত্ব উভয় চোঙে সৃষ্টি করা হলে চোঙ দুটির মধ্যে কোনো বিভব প্রভেদ সৃষ্টি হয় না, অবশ্যই ভুল। বিভব প্রভেদ তো সৃষ্টি হচ্ছে ভিতরের আধানের জন্য, তাহলে অপশন ডি যেটা সেটাও কিন্তু রং আসলো, অপশন ডি যেটা সেটাও কিন্তু রং ভুল আসলো। ওকে, তাহলে আমাদের এখানে তিন থেকে অপশন এ হচ্ছে সঠিক আনসার। তাহলে আমরা প্রথমে দেখেছিলাম অপশন এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, যখন একটা বস্তুর সঙ্গে পৃথিবীর সংযোগ করানো হয়, যখন একটা বস্তুর সঙ্গে পৃথিবীর সংযোগ ঘটানো হলে কি বলছে, তখন পৃথিবী থেকে এই বস্তুটিতে ইলেকট্রন যাচ্ছে, তখন পৃথিবী থেকে এই বস্তুটিতে ইলেকট্রন যাচ্ছে, কারণটা কি বলছে, কারণটা এর অর্থটা হলো বস্তুটিতে কি আছে, তাহলে নিশ্চয়ই এই ইলেকট্রন গুলো যাচ্ছে মানে নেগেটিভ আধান গুলো যাচ্ছে মানে কি, তাদের উপরে নিশ্চয়ই কোনো পজিটিভ আধান আছে, তাদেরকে ক্যান্সেল করতে যাচ্ছে, তাদেরকে গিয়ে কি করছে, এটা ক্যান্সেল করছে, বাদ দিচ্ছে, প্রশমিত করছে, যাদেরকে গিয়ে কি করছে, প্রশমিত করার জন্য কিছু ইলেকট্রন কি হচ্ছে, প্রোটনকে কি করছে, প্রশমিত করার জন্য যাচ্ছে ইলেকট্রন, ওখানে গিয়ে তাকে প্রশমিত করবে, তার জন্য যাচ্ছে। সুতরাং বস্তুটি অবশ্যই ধনাত্মক আধানে আহিত হবে, ধনাত্মক আধানে আহিত, ধনাত্মক আধানগ্রস্ত, কি উত্তরে কি আছে দেখি, ধনাত্মক আধানে আহিত, ধনাত্মক আধানে আহিত, বস্তুটা অবশ্যই ধনাত্মক আধানে আহিত। অপশন ডি হচ্ছে সঠিক আনসার, অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক আনসার। ওকে, তো নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে, কোশ্চেন নাম্বার 5 বলছে যে কিউ কুলম্ব আধানের জন্য একটা তড়িৎযুক্ত অঞ্চলের একটা বিন্দুতে তড়িৎ বিভবের মান কত, কিউ ইন্টু 10⁻11 ভোল্ট, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে। তা আমাদের কি দেওয়া আছে, তড়িৎ বিভব ভি ইকুয়াল টু আমরা কি জানি, 1/4πε0 ইন্টু কিউ বাই কত, কিউ বাই আর হওয়া উচিত। তো বলছে যদি আটটা আমি ধরে নিই ব্যাসার্ধ, তাহলে এখানে ভোল্টের মান কত দেওয়া আছে, কিউ ইন্টু 10⁻11 কত, 10⁻11 এত ভোল্ট দেওয়া আছে, সমান 1/4πε0 ইন্টু কিউ বাই কত, কিউ বাই আর, উভয় পাশে কিউ কেটে যাচ্ছে, তাহলে 1/r এখানে পড়ে থাকছে 1/r সমান কি হবে, এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, 4πε0 ইন্টু কত হবে 10⁻11, এটা গেল আমাদের 1/r এর যে মান সেটা। এবার কি বলেছে, এবার বলেছে যে ওই তড়িৎ ক্ষেত্রের মান বের করতে হবে, তড়িৎ ক্ষেত্র কত হবে সেটা আমার বের করতে হবে। ওকে, তড়িৎ ক্ষেত্র মানে আমরা কি জানি, আচ্ছা তড়িৎ ক্ষেত্র আমরা এই পাশে করি, তড়িৎ ক্ষেত্র মানে আমরা জানি ই মানে কত, 1/4πε0 ইন্টু কিউ বাই কত হবে আর স্কোয়ার, ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তো এখান থেকে কত হবে 1/4πε0 যা আছে তাই থাক, ε0 ইন্টু কিউ বাই, আচ্ছা কিউটাকে এই পাশে পাঠিয়ে দিই, কিউ মানে এখানে কিউটাকে লিখলাম, কিউ বাই আর স্কোয়ার মানে হচ্ছে এটার হোল স্কোয়ার হবে 1/r², তার মানে এখানে 1 মানে তো 1/r মানে তো এইটা, তার মানে 4πε0 ইন্টু 10⁻11 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 1/r এর জায়গায় লিখলাম, এইটা 1/r² এর জায়গায় এটা লিখলাম, তার হোল স্কোয়ার করে দিলাম, তার মানে কিউ বাই 4πε0 ইন্টু 4πε তার হোল স্কোয়ার ইন্টু 10⁻11 কাটাকাটি করলে এখানে কত থাকবে, 4πε0 উপরে থাকবে, তার মানে উত্তর কত হচ্ছে, উত্তর হচ্ছে যে 4πε0 কিউ ইন্টু 10⁻22 এত ভোল্ট পার মিটার, এটা অপশন এতেই আছে, এত ভোল্ট পার মিটার, এটা হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক আনসার, অপশন এ হচ্ছে এটার সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, ওই বিন্দু তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, তড়িৎ ক্ষেত্রের মান তাহলে এটা আসছে। ওকে, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, তার কোশ্চেন নাম্বার
পরে কোশ্চেন নাম্বার 6 কি বলছে, বলছে 2D ব্যাসের একটা বৃত্তের পরিধি, 2D ব্যাস বলেছে, তাহলে এটা একটা বৃত্ত যদি হয় তাহলে 2D ব্যাস মানে হচ্ছে এই বরাবর দূরত্বটা 2D, ঠিক আছে, এটা যদি দূরত্ব 2D হয় তাহলে 2D ব্যাসের একটা বৃত্তের পরিধির উপরে কিউ মানে 4টি তৈরি এমন ভাবে রাখা হলো যে তারা একটা বর্গক্ষেত্র তৈরি করেছে, যে তারা এ বি সি ডি তারা একটা বর্গক্ষেত্র তৈরি করেছে। বিতরীর কেন্দ্রে তড়িৎদ্বিভাবের মান অবিন্দুতে তড়িৎদ্বিভাবের মান বের করতে হবে। তাহলে আমরা যদি টোটালটা এ থেকে ডি অবধি যদি ডি দূরত্ব হয় তাহলে প্রতিটা খণ্ড থেকে বর্গক্ষেত্রে এক একটা খণ্ডের অর্ধেক যেটা সেটা ডি দূরত্ব হবে, এটা ডি হবে, এটা ডি হবে। আমরা যদি এখান থেকে যদি একটা দাগ টানি সেটাও কিন্তু ডি হবে, আর এখান থেকে দাগ টানি সেটাও কিন্তু ডি হবে। ওকে, তাহলে আমরা দেখব যে মোট বিভব সমান সমান কত হওয়া উচিত। এই আধানটা এই বিন্দুর জন্য দেখছি আমরা, তাহলে কিউ বাই কত হবে ডি প্লাস, ওটার জন্য কত কিউ বাই ডি প্লাস, এটার জন্য কত কিউ বাই ডি, আর এটার জন্য কত কিউ বাই ডি, এটার জন্য, তাই তো চারটেই যোগ হয়ে যাবে। তাহলে এটা তাহলে কত হচ্ছে 4 ইন্টু কিউ বাই ডি, এভাবে লিখতে পারি আমরা, তাহলে 4Q বাই ডি, 4Q বাই ডি এটা হচ্ছে আমাদের মোট বিভব। তাই উত্তর আছে 4Q বাই ডি, অপশন বি হচ্ছে সঠিক আনসার, অপশন বি হচ্ছে সঠিক আনসার। ওকে, তো কোশ্চেন নাম্বার 7 কি বলছে চলো দেখি। কোশ্চেন নাম্বার 7, তারপরে কোশ্চেন নাম্বার 7 কি বলছে, কোশ্চেন নাম্বার 7 বলছে যে যে সমব্যাসার্ধ এবং আধানযুক্ত, সমব্যাসার্ধ এবং সম আধানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দুকে একত্রিত করে একটা বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হলো। বৃহৎ এবং ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত কত হবে? ওকে, তো লেখো ছোট জলবিন্দুর আধান, ছোট জলবিন্দুর যদি আধান লিখি আমরা, ছোট জলবিন্দুর আধান সেটা কত হবে স্মল কিউ, এবং ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, ব্যাসার্ধ কত হবে স্মল আর। বড় জলবিন্দুর আধান হচ্ছে ক্যাপিটাল কিউ এবং ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। এই দুটো আমরা এই চারটে জিনিস আমরা ধরে নিলাম। ওকে, তাহলে ছোট জলবিন্দুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ছোট জলবিন্দুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বিভব। ছোট জলবিন্দুর ক্ষেত্রে আমরা যদি বিভবের মানটা বের করি, ভি ইজ ইকুয়াল টু কত হবে, আমরা ভি ইজ ইকুয়াল টু কত পাবো, আমরা যদি এটাকে কে ড্যাশ ধরে অনুপাত পাচ্ছি যে 1/4/0টাকে, তাহলে ইন্টু কিউ বাই কত হবে, কিউ বাই আর হবে। আচ্ছা, যদি বড় জলবিন্দুর ক্ষেত্রে যদি এটা বের করি আমরা, বড় জলবিন্দুর ক্ষেত্রে তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে, কে ড্যাশ ইন্টু আমরা কিউ ধরেছি, ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর। ওকে, বড় জলবিন্দুর ক্ষেত্রে আমাদের যে বিভবটা এটা যদি আমরা স্মল ভি লিখি এবং এটাকে যদি ক্যাপিটাল ভি লিখি, ঠিক আছে, তাহলে এই দুটো মান আসবে আমাদের, আসবে। তো এরপরে কি বলছে, এরপরে এখন যদি আমরা আয়তন বের করি তাহলে আমরা কি বলতে পারি যে অ্যাকর্ডিং টু কন্ডিশন, এটা এইভাবে করছি, অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা বলতে পারি n ইন্টু 4/3 পাই আর কিউব সমান সমান, অর্থাৎ আমি কখনো আমার জানা নেই n সংখ্যক, তো অ্যাকচুয়ালি আমরা এখান থেকে যেটা করতে পারি 64টি জলকণা বলে দেওয়া আছে কোশ্চেনে, তো আমরা 64 সরাসরি বসিয়ে দিলে হয়ে যাবে আমাদের। তো 64 সরাসরি বসিয়ে দিই, তো n না লিখে আমরা লিখবো 64 জলবিন্দু আছে আমাদের, তো 64 জলবিন্দু, তার মানে কত হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। ওকে, তার মানে এখানে 4/3 কেটে যাচ্ছে, তার মানে ক্যাপিটাল আর কিউব সমান 4 আর তার কিউব, যাই চলো 4×64, ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 4 ইন্টু স্মল আর। এটা আমাদের গেল ক্যাপিটাল এবং স্মল আর এর মধ্যে সম্পর্ক। এখন কি বলেছে আমাদের, বলেছে বৃহত্তম ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত। ওকে, যদি বিভবের অনুপাত করি তাহলে এটার সঙ্গে এটা বিভাগ করতে হবে আমাদের, বৃহৎ আগে চেয়েছে, তো বৃহৎ আগে চেয়েছে, তারপর ক্ষুদ্র তলায় চেয়েছে, তো বৃহৎ বাই ক্ষুদ্র, বৃহৎ মানে ক্যাপিটাল ভি বাই স্মল ভি, তার মানে কত, তার মানে হচ্ছে কে ড্যাশ ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর বাই কে ড্যাশ স্মল কিউ বাই স্মল আর হবে, স্মল কিউ বাই স্মল আর। অ্যাকচুয়ালি এখানে যেটা হবে, এই ক্যাপিটাল কিউ মানে আমরা কি লিখতে পারি, এই ক্যাপিটাল কিউ মানে আমরা যেটা লিখে রাখলাম এখানে, যে আমরা কি জানি যে ক্যাপিটাল কিউ মানে কিন্তু 64টা স্মল কিউ, এটা কিন্তু আমরা জানি। তো তোমার 64টা জলবিন্দু মিলে একটা বড় আধান তৈরি হচ্ছে না, তাহলে আমরা এখানে বসাতে পারি কে ড্যাশ তো কেটে যাচ্ছে, তার মানে ক্যাপিটাল কিউ বাই স্মল আর ইন্টু স্মল আর বাই স্মল কিউ, মানে ক্যাপিটাল কিউ এর জায়গায় আমরা 64 কিউ লিখবো, আর এর জায়গায় লিখবো হচ্ছে 4 আর ইন্টু আর বাই কিউ, এই কিউ কেটে যাবে, আর কেটে যাবে, 16 কে 16 4 16, 4 কে 4 4 16 64 মানে 16,
অর্থাৎ 16 থাকছে, তাহলে এখানে মানে 1, অর্থাৎ 16:1 হচ্ছে অ্যান্সার। কত উত্তর হবে? 16:1 হচ্ছে এটার অ্যান্সার। তো 16:1 যদি এটার অ্যান্সার হয়, তাহলে আমাদের অপশন নাম্বার 16, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন সি হচ্ছে সঠিক আনসার। ওকে, অপশন সি হচ্ছে এটা সঠিক আনসার। তো সবাই ভিডিওটা পজ করে একটু এটা তুলে নাও, ঠিক আছে? খুব ভালো অঙ্ক এটা। তো এটা গেল কোশ্চেন নাম্বার 7। ওকে, তো নেক্সট কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 আমাদের কি বলছে চলো দেখা যাক। তারপরে কি বলছে কোশ্চেন নাম্বার 8? কোশ্চেন নাম্বার 8 এ বলছে যে একটি সাবানের বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো। প্রাথমিক অবস্থায় যদি তড়িৎ বিভবের মান 16 ভোল্ট হয়, তবে পরিবর্তিত বিভবের মান কত? তো প্রাথমিক অবস্থায় ধরলাম আমরা তড়িৎ বিভবের মান V = কত ছিল? 1/4/0 4/0 ইন্টু, আর ধরলাম কিউ আধান, আমরা ধরে নিলাম যে কিউ আধান আর ব্যাসার্ধ হচ্ছে স্মল আর ক্যাপিটাল আর, যারা ধরলে হলো প্রাথমিক অবস্থায়। তো এখন ব্যাসার্ধ এখন কি হচ্ছে? ব্যাসার্ধ পরিবর্তন হচ্ছে। আমি ধরলাম r' = 2r, ব্যাসার্ধ দ্বিগুণ করার পর এটা r' হয়েছে। তাহলে এখন বিভব কত হবে? v' = কত হবে? যে 1/4πε0 ইন্টু কিউ বাই r', তার মানে 1/4πε0 কিউ বাই কত হবে? 2r হবে। এখন এই দুইটাকে আগে নিয়ে আসো, দুই যদি আগে নিয়ে আসে তাহলে 2 ইন্টু কত হবে? 2 ইন্টু 1/4πε0 ইন্টু কিউ বাই কত? কিউ বাই আর। এটার টোটালটার মান কত? এটার মান আগেই বলে দেওয়া ছিল 16 ভোল্ট, ঠিক আছে? তাহলে এখান থেকে বসে দাও 1 এর 2 ইন্টু কত? 16 ভোল্ট। তার মানে 2 দিয়ে কাটাকাটি করলে 8, মানে হচ্ছে 8 ভোল্ট। 8 ভোল্ট হচ্ছে অ্যান্সার। 8 ভোল্ট হচ্ছে এটার অ্যান্সার। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন সি হচ্ছে সঠিক আনসার। ইজি কোশ্চেন ছিল এটা এবং ভালো কোশ্চেন ছিল, ইজি এবং ভালো কোশ্চেন, ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চেন কি বলছে? তারপরে আছে কোশ্চেন নাম্বার, তারপরে আমরা দেখবো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে। কোশ্চেন নাম্বার 9 বলছে যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক কিউ আধান দেওয়া হলো, গোলকটির কেন্দ্রে তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? যদি তড়িৎ ক্ষেত্রের মান দেখা যায় তাহলে তড়িৎ ক্ষেত্রের মান কত হয়? আচ্ছা, তার আগে তড়িৎ বিভবের মানটা বের করি। তড়িৎ বিভব মানে হচ্ছে 1/4πε0 যদি বায়ুমণ্ডল বা শূন্যস্থান হয়, ইন্টু কি হবে? যদি কিউ আধান দেওয়া হয় এবং আর যদি ব্যাসার্ধ হয়, তাহলে কিউ বাই আর। একটা আধান আমাদের থাকবে, কিউ আধান দেওয়া হয়েছে বলেছে এবং আর ব্যাসার্ধ, তো এটা হচ্ছে আমাদের তড়িৎ বিভব। তড়িৎ ক্ষেত্র কি হবে? তড়িৎ ক্ষেত্র 0 হবে, কারণ কোথায় চেয়েছে আমাদের? বলছে কেন্দ্রে, গোলকটির কেন্দ্রে চেয়েছে, কোন একটা গোলকের কেন্দ্রে, অর্থাৎ কোন পরিবাহী কিন্তু পরিবাহীর কি হয়? কোন অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের মান সবসময়ের জন্য 0, অর্থাৎ অভ্যন্তরে কি হয়? কোনো আধান থাকতে পারে না, কোনো আধান থাকে না, তাই কি হয়? তাই তড়িৎ ক্ষেত্র 0 হয়। তড়িৎ ক্ষেত্র কি হবে? 0 হবে। ওকে, তাই তড়িৎ ক্ষেত্রের মান 0 এবং তড়িৎ বিভবের একটা মান থাকবে। তাহলে অপশন বি হচ্ছে সঠিক আনসার, Q/4πε0 আর এবং 0, তাহলে অপশন বি হচ্ছে সঠিক আনসার। তারপরে কি আছে? কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ কি বলছে? কোশ্চেন নাম্বার 10 তো নেক্সট কোশ্চেন নাম্বার 10 আমাদের কি বলছে? কোশ্চেন নাম্বার 10 বলছে যে একটা বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুগুলিতে 4টি বিন্দু আধান আছে, যাদের মান যথাক্রমে -q, মাইনাস কিউ, -2q আর -2 ক্যাপিটাল কিউ। এই 4টে আধান আছে। বলছে ক্যাপিটাল কিউ এবং স্মল কিউ এর মধ্যে নিজের কোণ সম্পর্কের জন্য বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব 0 হবে, অর্থাৎ এই কেন্দ্রে আমরা সি বিন্দু নিতে পারি বা ও বিন্দু। এখানে বলছে বিভব 0 হবে কখন? আচ্ছা, আমার কেন্দ্রের যে বিভবটা সেটা যদি আমরা বের করি, তো কেন্দ্রের বিভব মানে কি হবে? অর্থাৎ আমাদের যেটা করতে হবে, কেন্দ্রের বিভব বের করার জন্য আমাদের কি করতে হবে? এই কেন্দ্র থেকে এই প্রতিটা আধানের দূরত্ব বের করতে হবে। আর কেন্দ্র থেকে প্রতিটা আধানের দূরত্ব বের করতে হলে বর্গক্ষেত্রের কি করতে হবে? কর্ণের অর্ধেক করতে হবে। বর্গক্ষেত্রের কর্ণ যদি আমরা লিখি, অর্থাৎ এসি মানে কত? এসি মানে √2 ইন্টু হচ্ছে এ, যদি প্রতিটা বাহু যদি আমি এ ধরি তাহলে √2 ইন্টু এ। এখন হচ্ছে ওসি সমান সমান ও এও সমান সমান ওসি সমান সমান কত হবে? √2a/2, তার মানে কত হবে? a/√2। তাহলে এখন প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? এখান থেকে কেন্দ্র থেকে এক একটা মানে ব্যাসার্ধের যে কর্ণের যে অর্ধেক, কর্ণের অর্ধেক হচ্ছে a/√2। এখন আমরা যদি কেন্দ্রের বিভব নির্ণয় করি, তাহলে মোট বিভব আমরা যেটা করব,
মোট বিভব আমাদের সূত্র কি, মোট বিভব আমাদের প্রতি আধান যোগ করতে হবে। এই আধানের জন্য কত হবে, মাইনাস কিউ বাই কত, এ বাই রুট টু, প্লাস হচ্ছে মাইনাস কিউ এর জন্য বাই এ বাই কত হবে, রুট টু, তারপর ওটার জন্য তো হবে প্লাস টু কিউ বাই এ বাই রুট টু, প্লাস কত হবে, টু ক্যাপিটাল কিউ বাই এ বাই রুট টু। এর মান কত বলেছে, কেন্দ্রের মোট বিভব তো বলেছে শূন্য, এর মান হবে শূন্য। এখান থেকে এ বাই রুট টু যদি কমন চলে যায়, এ বাই রুট টু কমন চলে গেল, তাহলে কমন চলে গেলে মাইনাস কিউ মাইনাস স্মল কিউ প্লাস টু কিউ প্লাস টু ক্যাপিটাল কিউ, এই চারটে মান পড়ে থাকবে ইকুয়াল টু জিরো। কারণ এটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এটার মান কত পড়ে থাকবে, তাহলে প্লাস টু থেকে একটা কিউ বাদ দিলে কারণ একটা ক্যাপিটাল কিউ পড়ে থাকবে, প্লাস টু কিউ থেকে যদি একটা স্মল কিউ বাদ দিই তাহলে একটা স্মল কিউ পড়ে থাকবে ইকুয়াল টু হচ্ছে প্লাস স্মল কিউ ইকুয়াল টু জিরো হবে। ওকে, তার মানে এখান থেকে আমরা ক্যাপিটাল কিউ সমান কি হচ্ছে, মাইনাস অফ স্মল কিউ, ক্যাপিটাল কিউ সমান কি হচ্ছে, মাইনাস অফ স্মল কিউ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্যাপিটাল কিউ সমান কি হচ্ছে, মাইনাস অফ স্মল কিউ, মাইনাস অফ কিউ হচ্ছে স্মল কিউ, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন এ হচ্ছে আমাদের সঠিক আনসার, অপশন এ হচ্ছে আমাদের কি হবে, সঠিক আনসার হবে। তারপরে কোশ্চেন নাম্বার 11 কি বলছে, তো কোশ্চেন নাম্বার 11 বলছে, পরের কোশ্চেন নাম্বার 9 কি বলছে, কোশ্চেন নাম্বার 9 বলছে যে, কোশ্চেন নাম্বার 9 না সরি কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 বলছে কি, কোশ্চেন নাম্বার 11 বলছে যে কিউ এবং 4Q মানে দুটি আধান আছে, কিউ আধান এবং 4Q মানে দুটি আধান আছে, আমি ধরলাম এ আর বি বিন্দুতে, এ আর বিন্দুতে বল দুটো ধনাত্মক আধান আছে, কিউ এবং 4Q তো ধনাত্মক আধান আছে, ঠিক আছে। বলছে যেখানে বি বিন্দুটি এ বিন্দু ডান দিকে দূরত্বে অবস্থিত, যেখানে বলছে যে এ আর বি এর সংযোগকারী রেখার উপরে, যেখানে বলছে যে রাখা হলো যেখানে বি বিন্দুটি এ বিন্দু ডান দিকে, বি বিন্দুটি বলছে এ বিন্দুর ডান দিকে হচ্ছে বি বিন্দু হবে, এবং যেখানে হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব বলে দিয়েছে ডি। বলছে এ আর বি এর সংযোগকারী রেখার উপর পি বিন্দু, এ আর বি এর উপর সংযোগকারী যে রেখাটা তার উপরে কোন একটা জায়গায় আমার পি বিন্দু আছে, সেখানে কি হচ্ছে যে পি বিন্দু তড়িৎ বিভবের মান মিনিমাম, তড়িৎ বিভব বা পোটেনশিয়াল ইলেকট্রিক পোটেনশিয়ালের মান কি বলছে, মিনিমাম হলে এ থেকে পি এর দূরত্ব কি বা কি হতে পারে। অর্থাৎ আমাদের বলছে এ আর বি সংযোগকারী রেখা মানে কিন্তু এটা এদিকে হতে পারে ওদিকেও হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যেহেতু দেখতে হবে দুটোই আমাদের ধনাত্মক আধান, এটাও পজিটিভ কিউ এটা পজিটিভ 4Q, তাই কি হবে আমরা তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে দেখেছিলাম। আচ্ছা তার আগে বলি যে যখন আমাদের বলে মিনিমাম পোটেনশিয়াল বের করতে বলে, মিনিমাম পোটেনশিয়াল যখন আমাদের বের করতে বলবে তখন তখন অবশ্যই কি হবে, ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, ইলেকট্রিক ফিল্ড কি হতে হয়, ইলেকট্রিক ফিল্ড কি হয়, ইলেকট্রিক ফিল্ডের মান জিরো হয়। যখন আমাদের মিনিমাম পোটেনশিয়াল বের করতে বলবে তখন অবশ্যই কিন্তু সেখানে কি হবে, ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে যায়। ওকে, ইলেকট্রিক ফিল্ড জিরো হতে হয়, কারণ বলছে আমরা জানি যখন যেখানে বিভবের মান শূন্য সেখানে কিন্তু আমাদের শূন্য, বা যেখানে বিভবের মান কনস্ট্যান্ট হয় সেখানে কিন্তু আমাদের তড়িৎ ক্ষেত্রের মান অবভিয়াসলি জিরো হয়ে যায়। তাই বল যেখানে বলছি যেখানে মিনিমাম পোটেনশিয়াল থাকবে সেখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে যাবে। এবার বলছে দুটোই যদি ইলেকট্রিক ফিল্ড জিরো হচ্ছে, সেটা কিন্তু এখানে যদি ইলেকট্রিক ফিল্ডের কথা ভাবি আমরা, তো দুটোই যদি পজিটিভ আধান হয় তাহলে আমরা বলেছিলাম, আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে করেছিলাম, যখন দুটোই পজিটিভ আধান থাকবে তখন যে আমাদের যে বিন্দুতে আমাদের এ বের করবো আমরা, যে উদাসীন অঞ্চল যেটা বের করেছিলাম সেটা কিন্তু অবশ্যই এদের দুটোর মধ্যবর্তী স্থানে হয়। অর্থাৎ যে বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র শূন্য হবে সেটা কিন্তু এই দুটোর মাঝামাঝি কোথাও একটা হবে। এখন বলেছিলাম যে আধানটার মান কম থাকে, এখানে 4Q এখানে কিউ, যে আধানটার মান কম থাকে তার কাছাকাছি কোন একটা অঞ্চলে কাছাকাছি অংশে হয়। ওকে, তো আমরা এই জন্য দেখলাম এটা পি বিন্দু ধরে নিলাম, যেখানে এটা এক্স ধরলাম, এটা হচ্ছে ডি মাইনাস এক্স ধরলাম। ওকে, এটা ডি মাইনাস, এটা যদি এক্স টোটালটা ডি বলছে, এটা যদি এক্স হয় তাহলে এটা ডি মাইনাস এক্স ধরতে হবে। তাহলে আমরা যদি এখানে একটা পজিটিভ আধান রাখি তাহলে কি হবে, এটাকে বিকর্ষণ করবে, এটাও একে বিকর্ষণ করবে, ফলে দুজনের ডিরেকশন, একজনের ডিরেকশন এদিক বরাবর হবে, একজনের ডিরেকশন এদিক বরাবর হবে। ওকে, তো আমরা এক্ষেত্রে কি লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে কে ইন্টু কি হবে, এই কিউটা যদি নিই আমরা, কে ইন্টু কিউ বাই দূরত্বটা কত আছে এক্স স্কোয়ার, মাইনাসটা কেন হচ্ছে যেহেতু একেবারে বিপরীত দিকে আছে তাই মাইনাস দিলাম, কে ইন্টু 4Q বাই কি লিখতে পারি আমরা, 4Q বাই ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার সমান সমান কিন্তু জিরো। আমাদের এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, জিরো হবে। তাহলে কে কিউ বাই এক্স স্কোয়ার সমান সমান কে ইন্টু 4Q বাই ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এখন উভয় পাশে কিউ কিউ কে কে কেটে যাবে, তাহলে 1 বাই এক্স তার হোল স্কোয়ার সমান সমান 2 বাই ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি। সেখান থেকে আমরা বলতে পারি 1 বাই এক্স সমান সমান 2 বাই
ডি মাইনাস এক্স, উভয় পাশে স্কোয়ার যদি তুলে দিই তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, এখান থেকে কোনাকুনি গুণ করলে হবে আমাদের 2x সমান সমান ডি মাইনাস এক্স, তাহলে 2x প্লাস এক্স সমান সমান কত ডি, মানে 3x সমান সমান ডি, আর এক্স সমান সমান কত হচ্ছে ডি বাই থ্রি, এক্স সমান সমান কত হবে ডি বাই থ্রি, এক্স এর মান কত তাহলে, এই এক্স এর মান তাহলে কত বলছে ডি বাই থ্রি, অর্থাৎ ডি এর 3/1 ওকে। তার মানে বাদ বাকি এটা হলো 2 ভাগ, কিন্তু এটা হলো 2 ভাগ, এটা হলো 1 ভাগ ওকে। ডি এর 3/1 এটা আর 2 ভাগের, অর্থাৎ বলেছিলাম না যে কিউ আধানের কাছাকাছি অংশে কিন্তু পিটা হয়, কিউ এর কাছাকাছি অংশে হবে এবং এই দুটোর মধ্যবর্তী অংশে অবশ্যই তাহলে কি হবে, এই বিন্দুর ডান দিকে, এই বিন্দুর ডান দিকে ডি বাই থ্রি দূরত্বে হবে, এই বিন্দুর ডান দিকে, এর ডান দিকে ডি বাই থ্রি একক দূরত্বে, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। বললাম কি এ এর ডান দিকে, এ এর ডান দিকে, ডান দিকে কতটা দূরত্ব ডি বাই থ্রি একক দূরত্বে, ডি বাই থ্রি একক দূরত্বে কিন্তু পি বিন্দুটা থাকবে, বোঝা গেল। তাহলে এর ডান দিকে ডি বাই থ্রি একক দূরত্বে কিন্তু আমার কি থাকবে, পি বিন্দুটা অবস্থান করবে, বোঝা গেল। একদম অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এটা কিন্তু খুব ভালো কোশ্চেন ছিল, WBGW 2018 সালের কোশ্চেন ছিল, এটা খুব ভালো কোশ্চেন ওকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলছে, বলছে 3.66 নম্বর চিত্র অনুযায়ী, মানে অর্থাৎ আমাদের বইতে যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটা কি বলছে, 12 দৈর্ঘ্য বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের 4টি কৌণিক বাহুতে 12 বাহু বিশিষ্ট, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 বাহু বিশিষ্ট একটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 12, টোটালটা হচ্ছে 12, তো 12 বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস মাইনাস কিউ মাইনাস কিউ, আচ্ছা প্লাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ, আমাদের কিন্তু 4টি মানে আধান আছে, বলে প্লাস কিউ এবং প্লাস কিউ আধানের মধ্যবিন্দুতে, প্লাস কিউ এবং প্লাস কিউ আধানের মধ্যবিন্দুতে আমাদের কি আছে, প্লাস কিউ এবং প্লাস কিউ আধানের মধ্যবিন্দুতে আমাদের কি আছে, এ বিন্দু আছে ওকে। বলছে এই বিন্দু মাঝখানে বলেছে, অর্থাৎ তার মানে টোটালটা 12 দূরত্ব হলে এইটুকু দূরত্ব এল আর এইটুকু দূরত্ব কিন্তু এল হবে ওকে। এবার কি বলেছে, আধানের মধ্যবিন্দু এই বিন্দুতে তড়িৎ বিভবের মান, অর্থাৎ এই বিন্দুতে তড়িৎ বিভবের মান বের করতে হবে। তো এই বিন্দুতে তড়িৎ বিভবের মান বের করতে হলে এই 4টে যে আধান আছে, 4টে আধানই কিন্তু এর উপরে ক্রিয়াশীল হবে। তো আমাদের বের করতে হবে এখান থেকে এই বাহুর দূরত্ব এবং এখান থেকে এই বাহুর দূরত্ব আমাদের বের করে দেখতে হবে। তো আমরা যদি দেখি এখান থেকে এই বাহু এবং এই দুটো বাহুর দৈর্ঘ্য যদি বের করি তাহলে এটার মান কত হবে, এটা বলছে 12, এটা বলেছে এল, তাহলে কত হওয়া উচিত এখান থেকে, যদি 90 ডিগ্রি কোণে বর্গক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুর মান কত হবে, তোমার হচ্ছে অতিভুজের মান বের করতে গেলে, অতির মান বের করতে গেলে কি করতে হয়, অতির মান বের করতে গেলে রুট ওভারের মধ্যে এল স্কোয়ার প্লাস 2l তার হোল স্কোয়ার, তার মানে এল স্কোয়ার প্লাস 2×4 মানে 4l স্কোয়ার মানে 5l স্কোয়ার রুট ওভারের মধ্যে মানে l √5, l √5, তাহলে একটা বাহু দৈর্ঘ্য কত হবে l √5, এখানেও হবে l √5 ওকে। তো এখান থেকে আমরা দুটো বাহুর মান পেয়ে গেলাম। এখন বলছে মোট বিভব কত হবে, এ বিন্দুর মোট বিভব, অতএব এ বিন্দুতে কি হবে, মোট বিভব যদি আমরা বের করি, এই বিন্দুর মোট বিভব কত হবে, তাহলে ভি অফ এ বলতে পারি আমরা, ভি অফ এ বিন্দুর মোট বিভব যদি বের করি তাহলে প্লাস কিউ আধানের জন্য কত হচ্ছে কিউ বাই কত এল প্লাস, আচ্ছা মাইনাস কিউ আধানের জন্য, আচ্ছা এই আধানের জন্য প্লাস কিউ এর জন্য কিউ বাই এল প্লাস মাইনাস কিউ এর জন্য, আচ্ছা এখানে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, মাইনাস কিউ বাই কত হবে কিউ বাই এল √5 মাইনাস কিউ বাই এল √5 এই পাশে আধানের জন্য ওকে, এই পাশে আধানের জন্য এটা হবে। এখন আমরা যেটা করতে পারি, আমাদের উত্তরে তো 1/4/0 আছে, সুতরাং এখানে আমাদের একটা 1/4/0 নিতে হবে। তো এর আগে একটা কমন দিয়ে দিলাম 1/4/0 কমন দিয়ে দিলাম, ইজিক্যাল টু এটা হচ্ছে ভি অফ এ ছিল, ঠিক আছে। এবার না নিলে হতো, কিন্তু উত্তরে যেহেতু আমাদের আছে তাই নিতে হবে। তো এখান থেকে আমাদের কি হবে 1/4πε0, এখান থেকে কিউ বাই এল এটা কমন চলে যাচ্ছে, তাহলে কি কি পড়ে থাকবে, এখান থেকে কিউ বাই এল কমন চলে গেলে 1 + 1 মাইনাস 1/√5 মাইনাস 1/√5 পড়ে থাকবে। তো 1/4πε0 কিউ বাই এল এর অবধি আমাদের চলে এসেছে উত্তর। তো এখান থেকে কি হবে, তো এখান থেকে আমাদের যেটা হবে ক্যালকুলেশন করতে হবে এই ভিতরের পার্টটা। তো 1/4πε0 কিউ বাই ক্যাপিটাল এল ওকে। এখানে এক আর একে কত হয় 2 মাইনাস এখান থেকে 2/√5, 2/√5, এখান থেকে কি হবে 2টাও বাইরে চলে যাবে, 2 আগে দিয়ে দিলাম, এখানে 2 চলে গেলে 1 থাকবে, এখানেও 2 চলে গেলে 1 থাকবে। তাহলে এটাই আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার, যে 1/4πε0 2 কিউ বাই এল 1 মাইনাস 1/√5,
1 মাইনাস 1/√5, এটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশন সি তে কি আছে আমাদের 1/4/2q/L 1/√5। ওকে, এটা হচ্ছে অপশন সি তে আছে, তো এটাই আমাদের উত্তর হবে। অপশন সি তে আমাদের এটা আছে, এটাই আমাদের উত্তর হবে। ওকে, তো এটাই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 12। ঠিক আছে, এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 13টা কি বলছে। কোশ্চেন নাম্বার 13 কি বলছে চলো দেখা যাক। লাস্ট অঙ্ক আজকে কোশ্চেন নাম্বার 13, লাস্ট কোশ্চেন, তড়িৎ বিভাগের লাস্ট কোশ্চেন। এটাই কি বলেছে যে এ বি এবং সি, এ বি সি এবং এ বি এবং সি, যেখানে বলছে এর থেকে বি বড়, বি থেকে সি বড়, যেটা দেখতে পাচ্ছি আমরা এর থেকে বি বড়, বি থেকে সি বড়। তিনটে আলাদা আলাদা কি হচ্ছে পেশাদের তিনটে গোলীয় খোলক সমকেন্দ্রী, যাদের কেন্দ্র হচ্ছে একটাই সমকেন্দ্রীয় আছে। তো সমকেন্দ্রিক গোলীয় খোলক এ বি এবং সি, এ বি এবং সি বলেছে। সি এর পৃষ্ঠের আধান ঘনত্ব একটা বলেছে প্লাস সিগমা, এ পৃষ্ঠের আধান হচ্ছে প্লাস সিগমা, বি পৃষ্ঠের আধান হচ্ছে মাইনাস সিগমা, আর সি পৃষ্ঠের আধান হচ্ছে প্লাস সিগমা। এখন বলছে এক্ষেত্রে বি যে খোলকটা আছে, অর্থাৎ মাঝের যে খোলকটা, তার বিভব কি হবে। তো আমরা বি গোলকের বিভব বের করার আগে আমরা দেখবো এই যে খোলকটা, এই খোলকের ক্ষেত্রে আধানের মান কত হয়। তো এই খোলকের ক্ষেত্রে বলছে সিগমা যদি আমাদের সিগমা যদি আধান তলমাত্রিক ঘনত্ব হয়, তাহলে আমাদের কিউ বাই কত হবে 4 পাই ক্ষেত্র মানে ব্যাসার্ধ এ স্কোয়ার। তাহলে এখান থেকে কিউ এর মান কত আসবে, কিউ ইজ ইকুয়াল টু আসবে 4 পাই এ স্কোয়ার সিগমা। ওকে, যদি বি খোলকের জন্য আমরা দেখি, বি খোলকের জন্য বলতে সিগমা ইজ ইকুয়াল টু কত হবে, কিউ বাই 4 পাই, এটা বি স্কোয়ার হওয়া উচিত কারণ ব্যাসার্ধ বি ধরেছি আমরা। এখান থেকে কিউ এর মান কত আসবে 4 পাই এ স্কোয়ার সিগমা। অ্যাকচুয়ালি এখানে মাইনাস সিগমা লিখছি, এখানে মাইনাস হবে কারণ আমাদের বলে দিয়েছে মাইনাস সিগমা। ওকে, আর 3 নম্বর যে সি তে সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই সি স্কোয়ার সমান, এখান থেকে কিউ এর মান কত পাবো, কিউ এর মান পাবো হচ্ছে 4 পাই বি স্কোয়ার বিনা সি স্কোয়ার, 4 পাই সি স্কোয়ার সিগমা। আমরা এই চারটে কিন্তু আমাদের এই তিনটে কিন্তু আমরা মান পাবো এখান থেকে। ঠিক আছে, তো এখন বলছে যে আমরা যদি এই তিনটে মান পাই, তাহলে এখন আমরা বি খোলকের যদি আমরা কি বের করবো, বি খোলকের বিভব, তাহলে বি খোলকের আমরা কি করবো বিভব, ভি অফ বি, ভি অফ বি, বি খোলকের বিভব যদি আমরা বের করি, তাহলে তিনটে যোগফল হবে। তিনটে যোগফল করা মানে 1/4/0 উত্তর আছে, অর্থাৎ 1/4/0 আনতে হবে। তাহলে 1/4πε0 থাকছে। আচ্ছা, তাহলে তিনটে যোগফল হয়ে যাবে। যোগফল মানে আমরা যদি প্রথম খোলক এই খোলকের ক্ষেত্রে ভাবি, তাহলে এই খোলকের ক্ষেত্রে আধানটা কত হয়েছিল, যে আমাদের সিগমা ইন্টু 4 পাই এ স্কোয়ার বাই কত, আমরা যদি বি খোলকে বের করছি, তাই অভ্যন্তরের ক্ষেত্রে সব জায়গার ক্ষেত্রে কিন্তু আমাদের বি খোলকের ক্ষেত্রে যে ব্যাসার্ধটা হবে আমাদের কিন্তু সেটাই নিতে হবে। ঠিক আছে, এই খোলকের জন্য কারণ এখানকার যা বিভব, এখানকার বিভব সেম, তাই আমরা মানে ভিতরের বিভব যাবে বি খোলকের বিভব তাই হবে, কিন্তু সি খোলকের বিভবটা আবার আলাদা হবে, কারণ বি খোলকের এটা ভিতরে আছে, এটা বাইরে আছে। এটা আমরা কোশ্চেন নাম্বার 3 করেছিলাম, যে কোনো একটা পরিবাহীর ভিতরে সব জায়গায় বিন্দুতে আধানের মান বিভবের মান সমান হয়, কিন্তু বাইরে বিভবের মান আলাদা। তাহলে বি খোলকের যদি আমরা বি খোলকের সাপেক্ষে যদি বিচার করি, তাহলে ভিতরের এ খোলকের এবং এ খোলকের বিভবটা বি খোলকের যা বিভব, এ খোলকের বিভবটা তাই হবে, কিন্তু সি খোলকের বিভবটা আলাদা হবে। তার জন্য আমাদের এই দৈর্ঘ্যটা আমরা বি খোলকের হিসেব মতো নেব, তাই তলায় হবে বি, তলায় হয়ে যাবে বি। ওকে, আবার একই রকম ভাবে আমরা যদি বি খোলকের জন্য লিখি, তাহলে সিগমা মাইনাস অফ সিগমা 4 পাই বি স্কোয়ার বাই কিন্তু বি। ওকে, আবার যদি 3 নম্বরটা লিখি, তাহলে প্লাস সিগমা ইন্টু 4 পাই সি স্কোয়ার বাই কত, বাই কিন্তু আবার সি হবে। ঠিক আছে, লাস্টেটা কিন্তু বাইরে আছে বলে ওটার জন্য কোন রকম কিন্তু অসুবিধা নেই, ওটা যেমন আছে তেমনই থেকে যাবে। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি, এখন এখান থেকে আমরা যেটা করতে পারি, এখান থেকে ক্যালকুলেশন করো 1/4πε0, এখান থেকে কি হচ্ছে 4 পাই কমন, 4 পাই সিগমা কমন চলে যাচ্ছে, তো 4 পাই সিগমা নিয়ে নাও, 4 পাই সিগমা নিয়ে নিলে এখান থেকে কি করে থাকবে, এখান থেকে এ স্কোয়ার বাই বি, এখান থেকে প্লাস মাইনাস বি স্কোয়ার বাই বি প্লাস সি স্কোয়ার বাই সি, সি স্কোয়ার বাই সি পড়ে থাকবে, সি স্কোয়ার বাই সি। এখন সি স্কোয়ার বাই সি থেকে কাটাকাটি করে সি পড়ে আছে। আচ্ছা, এখান থেকে 4/4 কেটে যাচ্ছে, তাহলে সিগমা বাই ε0, এখান থেকে বি আর বি আছে মানে বি লসাগু হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এখান থেকে প্লাস সি। এটাই মানে আমাদের উত্তর আছে ভি অফ বি, বিন্দুর বিভবটা এটাই আমাদের আছে সিগমা বাই ε0
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি প্লাস সি। ওকে, সেটা কোন অপশনে আছে? এটা আমাদের আছে হচ্ছে অপশন ডি তে আছে এটা আমাদের। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যদি কোনো ভিডিও বুঝতে অসুবিধা, যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা যেটা করবে, তোমরা সেই ভিডিওটা পজ করে একবার দেখে নেবে। আশা করি দেখার পরে তোমরা বুঝতে পারবে। যদি তারপরে বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেল আছে হোয়াটসঅ্যাপে, সেখানে যুক্ত হয়ে যাবে। আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে যুক্ত হয়ে গিয়ে আমাদেরকে অবশ্যই কোশ্চেন করতে পারবে। আর তারপরেও যদি সমস্যা হয় কমেন্টে জানাবে, আমরা ট্রাই করবো সেটাকে আরেকবার দ্বিতীয়বার রিপিট করার বা দ্বিতীয়বার বলে দেওয়ার। ওকে, তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।